ফারহার সম্পর্কে জানতে চাচ্ছেন মিস্টার তাসফিন? ওর নাম ফারহা আহমেদ, সাজ্জাদুল আহমেদের একমাত্র মেয়ে। বয়স সবে 17 বছর। আমাদের কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। খুব হতাশাজনক কথা হচ্ছে, 1 বছর আগে ফারহার বিয়ে হয়েছিল, কিন্তু কিন্তু তার স্বামী সেই দিনই ফেলে চলে যায়। এই দুর্নাম নিয়ে গত 1 বছর ধরে কাটছে তার। নৈশব্দে উঠে দাঁড়ালো তাসফিন। হৃৎপিণ্ড প্রবল বেগে ছুটে চলেছে। ধুকপুক ধুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। তার গলা শুকিয়ে আসছে। হাতের আঙ্গুলগুলো কাঁপছে অজান্তেই। বুকের ভেতর যেন ঝড় বইছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারপাশের পরিবেশ থমথমে। অদৃশ্য কোনো বোঝা চাপিয়ে দিচ্ছে তাকে। এক পায়ে এগিয়ে থেমে যায় সে। দম বন্ধ অনুভূতি ছড়িয়ে পড়ছে শরীর জুড়ে। কিছু একটা ঘটতে যাচ্ছে, ভয়ঙ্কর, অনিবার্য। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। তাসফিনের চোখের পাতা ভারী হয়ে আসছে। তার কানে সব শব্দ দূরে সরে যাচ্ছে। শুধু হৃৎপিণ্ডের প্রচণ্ড স্পন্দন স্পষ্ট হয়ে উঠছে। ধুকপুক ধুকপুক। এক ধরনের অদৃশ্য শীতলতা যেন রক্তের শিরাগুলো বরফ করে দিচ্ছে। আলতো করে ঠোঁট ভিজিয়ে নিল। প্রিন্সিপালের কক্ষ থেকে বেরিয়ে এলো অফিস রুমের দিকে। ফারহা লাইনেই দাঁড়িয়ে আছে। হাত ঘড়িটাই সময় দেখে নিচ্ছে বারবার। চঞ্চল দৃষ্টি এদিকে সেদিকে ঘুরপাক খাচ্ছে। হাতে খামচে ধরেছে ওড়নার শেষ প্রান্তটুকু। ছোটখাটো শরীরটা। তাসফিন থমকালো, চমকালো প্রচুর। এই বাচ্চা মেয়েটা তার স্ত্রী। এই পবিত্র মুখখানি সে এক পলক ফিরেও দেখেনি। চলে গিয়েছিল 1 বছর পূর্বে তাকে ফেলে। তাসফিনের চোখ স্থির হয়ে রইল ফারহার উপর। 1 বছর, মাত্র 1 বছর, অথচ মনে হচ্ছে 2 জন্ম পেরিয়ে গেছে। এই চঞ্চল ছোটখাটো মেয়েটা তার স্ত্রী, অথচ সে তাকে এক মুহূর্তের জন্যেও বুঝতে চায়নি, চিনতে চায়নি। তাসফিনের বুকের ভেতর কিছু একটা মোচড় দিয়ে উঠল। সময় থেমে গেল যেন, অথচ ফারহা তখনও বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। অপেক্ষা। রাত গভীর, সড়ক ফাঁকা, শুধু স্ট্রিট লাইটের ক্ষীণ আলো পড়ে আছে কালো পিচের ওপর। হালকা ঠান্ডা বাতাস বইছে। আশেপাশে নিস্তব্ধতা। তাসফিন স্টিয়ারিং শক্ত করে ধরে আছে তার চোখের সামনে, কিন্তু মন কোথাও যেন হারিয়ে গেছে। ফারহার মুখটাই বারবার চোখে ভাসছে, সেই অপেক্ষারত চোখ, অভিমানের আড়াল, যা তাসফিন সেই দিন এড়িয়ে গিয়েছিল। গাড়ির গতিবেগ একটু বেশি, মাথার ভেতর চিন্তার ঝড়। সে কি ঠিক করেছিল? 1 বছর আগের সেই ভুল কি আর ফিরে ঠিক করা যাবে? যাবে না। হঠাৎ কোথা থেকে যেন একটা চিৎকার ভেসে এলো। সামনে এক ঝলক আলো, একটা ট্রাক। তাসফিনের 2 হাতে স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরল। ব্রেক চাপতে গিয়েও যেন দেরি হয়ে গেল। ধাক্কা, একটা প্রচণ্ড শব্দ। শরীরটা ঝাঁকিয়ে উঠে গেল। পৃথিবী যেন উল্টে যেতে লাগলো। রাতের নীরবতা চিত্তে এক পশলা ঠান্ডা বাতাস বয়ে গেল। শহরের এক ফাঁকা রাস্তায় তাসফিন দ্রুত হাঁটছিল। প্রচণ্ড রকম আঘাত পেয়েছে ইতিমধ্যেই। পায়ের গতি দ্রুত। কিছুই ঠিক লাগছে না তার কাছে। আপাতত রিসোর্টে পৌঁছাতে হবে তাকে। চারপাশ নিস্তব্ধতা, শুধু তার জুতোর শব্দ প্রতিধ্বনিত হচ্ছে ফাঁকা রাস্তায়। তখনই একটা চাপা আওয়াজ, প্যাক। তাসফিন কিছু বুঝে ওঠার আগেই বুকের বাঁ দিকে প্রচণ্ড এক আঘাত। শরীরের ভারসাম্য হারিয়ে কয়েক কদম টলতে টলতে পড়ে গেল রাস্তার পাশে। চারপাশ ঝাপসা হয়ে আসছে। মাথার ভেতর তীব্র ঘূর্ণি। বুকের কাছে গরম আঙ্গুলে ছুঁয়ে সে অনুভব করল রক্ত। দূরে কোথাও একটা গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ, তারপর দ্রুত মিলিয়ে যাওয়া ইঞ্জিনের গর্জন। তাসফিন নিঃশ্বাস নিতে চাইল, কিন্তু বাতাস যেন আটকে গেছে কোথাও। চোখের সামনে অন্ধকার নেমে আসছে। শুনতে পাচ্ছেন লেফটেন্যান্ট সাহেব? লেফটেন্যান্ট সাহেব, কথা বলুন। আপনি কি শুনতে পাচ্ছেন না? আধো আধো চোখ মেলে তাকানো বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাসফিন।
চোখের সামনে অস্থির কণ্ঠে তাকে ডেকে চলেছে ফারহা। কপাল বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু ঘামের কণা। আপনি শুনতে পাচ্ছেন না? শুনুন না। এক নাগাড়ে ডেকে চলেছে ফারহা, কণ্ঠে অস্থিরতা, দৃষ্টি এলোমেলো। পাশে দাঁড়িয়ে থাকা স্নেহার থরথর করে কাঁপছে। ফিসফিসিয়ে বলল, ফারহা, চল চল, আমরা যাই। শুধু শুধু নিজেদের বিপদ। চুপ কর, কথার পিঠে থামিয়ে দিল ফারহা। এই তো বেলি এসেছিল নায়রি হয়ে, তারা গিয়েছিল দেখা করতে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে আসে। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। ঘুটঘুটে অন্ধকারে আকস্মিক প্যাচ করে কিছু একটা পড়ার শব্দ কর্ণকুহরে হওয়া মাত্রই থামতে হলো তাদের। ঝোপঝাড়ের পেছনে পড়েছিল তাসফিন। তাকে দেখে আঁতকে ওঠে ফারহা। গরম গরম তরল পদার্থ বেরিয়ে আসছে বক্ষপট হতে। ফারহার বুঝতে বাকি রইল না ব্যাপারটা কি। তুই কি পাগল স্নেহা? এই একজন গুলি খাওয়া ব্যক্তিকে ফেলে চলে যাব? নিঃশ্বাস থেমে থেমে চলছে তাসফিনের। মেয়েলি কণ্ঠস্বরটা বারবার কর্ণে বাড়ি খাচ্ছে তার। রক্তে মাখামাখি হয়ে উঠেছে ফারহা। টেনে তোলার চেষ্টা করছে তাসফিনকে। একটু উঠুন প্লিজ। শক্তপোক্ত দেহের পুরুষকে টেনে তুলতে হাঁপিয়ে উঠছে ফারহা। তাকে সাহায্য করছে স্নেহা। টিপটিপ বৃষ্টি থেমে যাওয়ার পর চারপাশে একটা ভিজে স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে। গাছের পাতা থেকে টুপটুপ করে শেষ কয়েক ফোঁটা পানি ঝরে পড়ল মাটিতে, যেন প্রকৃতি ধীরে ধীরে শান্ত হচ্ছে। মাটি ভিজে গিয়ে এক ধরনের সোদা গন্ধ ছড়িয়ে দিতে ব্যস্ত। পথের ধারে ছোট ছোট পানির গর্ত জমে যায়, যেখানে বৃষ্টির ফোঁটার মৃদু দুলছে। বাড়ির পেছনের চিলে কোঠার ঘরটাই টেনে নিয়ে গেল ফারহা তাসফিনকে। এই ঘরটা তাদের ভাই বোনের জন্য বরাদ্দকৃত। যখন সবাই একসাথে হয় তখন মাঝে মাঝে আড্ডা দেয় ঘরটায়। বড় বিছানার এক পাশে বাল্ব লাইট জ্বালিয়ে দিল স্নেহা। ভয়ে কাঁপছে সে। সবটা কেমন যেন হঠাৎ করেই ঘটে গেল। ফারহার মানবিকতার খাতিরে এখানে নিয়ে এসেছে তাকে, অথচ বাড়ির কেউই জানতে পারলে কি হবে তা ভেবেছে ফারহা। বেহুশ অবস্থায় পড়ে আছে তাসফিন, তার রক্তে মাখামাখি ফারহা। সফেদ জামাটা লালচে হয়ে উঠেছে। এবারে মন পাড়ায় ক্ষীণ উদয় হলো। আবেগের বশে নিয়ে তো চলে এসেছে, এখন কি হবে? ভীত নয়নে এক পলক দেখে স্নেহাকে তাসফিনের বুক থেকে এখনো রক্ত বের হচ্ছে। গুলিটা বের করতে হবে, না হলে রক্ত বন্ধ হবে না তো। স্নেহা এবার কি করবে? আমি জানি না, তুই জানিস কি করবি? ভুলে যাস না উনি একজন লেফটেন্যান্ট কমান্ডার। কিন্তু অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠছে ফারহার। রক্ত বন্ধ করতে হবে তো নাকি? স্নেহা পারে না কেঁদে দিক, এসব পারি না তো আমি। নিম্নাষ্ট কামড়ে ধরল যেন। চট করে ছোট্ট মস্তিষ্কে কিছু একটা ভেবে ফেলল। ব্যস্ত কণ্ঠে তাড়া দিয়ে বলল, তুই তুই এক কাজ কর স্নেহা, যা যা, গিয়ে দ্রুত গরম পানি আর একটা ছুরি নিয়ে আয়। আহাম্মক বনে গেল স্নেহা। এগুলো দিয়ে কি করব? কিরে, দাঁড়িয়ে আছিস কেন? স্নেহা আনমনে দৌড়ে গেল চুপি চুপি। আপাতত কাউকে বুঝতে দিলে চলবে না, বাড়িতে নেভি আছে। কম্পিত হাতে শার্ট খুলল ফারহা। হাত দুটো থরথর করে কাঁপছে। তার কাঁপুনি থামছিল না। উষ্ণ রক্তের স্রোত ফারহার আঙ্গুল ভিজিয়ে দিচ্ছিল। কিন্তু তাসফিনের মুখ একেবারেই নিস্তেজ। আতকে তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল। লেফটেন্যান্ট সাহেব, চোখ খুলুন প্লিজ। তাসফিনের পাতলা চোখের পাতায় একটু কেঁপে উঠল, যেন খুব কষ্ট করে শব্দগুলো শুনতে পেয়েছে সে। ফারহার চোখ ঝাপসা হয়ে আসছিল। কান্না আটকানোর চেষ্টা করেও পারছিল না। তার কেন কান্না পাচ্ছে? অপরিচিত লোকটা ব্যথায় অস্পষ্ট স্বরগুলো কানে বিচ্ছে তার। সে বুকের কাছটায় চাপ দিয়ে রক্ত আটকানোর চেষ্টা করলো, কিন্তু রক্ত তার হাত ফাঁকি দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ফারহার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
আমি আপনার কিছু হতে দেব না, কিছুতেই না। আপনি একটু ধৈর্য ধরুন, আল্লাহর হস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। কণ্ঠে অস্থিরতা কাজ করছে ফারহার। চোখ মেলে তাকানোর বৃথা প্রয়াস চালায় তাসফিন। টিকটিক করে সময় পেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দরজা ঠেলে ভেতরে এলো স্নেহা। ফিসফিসানির ন্যায় বলল, এই নে ফারহা, তুই যা যা বলেছিলি সব নিয়ে এসেছি। হাতে একটি ছোট আকারের ছুরি, একটা বড় বাটিতে গরম পানি, সাথে ব্যান্ডেজ। পাশের টেবিলের ড্রয়ার থেকে মোমবাতি বের করে জ্বালিয়ে ফেলল ফারহা। এবার স্নেহার উদ্দেশ্যে আওড়ালো, ছুরিটা দে। স্নেহা চকিত সুধায়, তুই কি করতে চাইছিস ফারহা? একটু খুলে বল তো প্লিজ। শুকনো ঢোক গিলল ফারহা। দেখ, এই মুহূর্তে তো ডক্টরের কাছে যাওয়া সম্ভব নয়, আর বাড়ির কেউ জানতে পারলে খবর আছে। তাই আমি ভাবছিলাম যে যে তুই নিজেই ডক্টরি শুরু করে দিবি, তাই তো? কথার পিঠে থামিয়ে বলে ওঠে স্নেহা। দাঁত কেলিয়ে হেসে ওঠে ফারহা। তুই কি কখনো এসব করেছিস? পারিস তুই? ফারহা চট করেই বলল, মুভিতে তো দেখেছি কিভাবে কি করতে হয়, আমি পারি। কপাল চাপড়াচ্ছে স্নেহা। মুভি দেখে সে নাকি বের করবে গুলি। দেখ ফারহা, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। উফ, তুই চুপ কর তো, আপাতত ওনাকে বাঁচানোটা জরুরি। স্নেহা কিছু বলতে চাইল, অথচ শুনল না ফারহা। মোমবাতির আগুনের ছুরিটা গরম করে নিচ্ছে সে। বক্ষপৃষ্ঠ হতে শার্টের উপরিভাগের অংশটুকু উন্মুক্ত করে ফারহা। রক্ত বের হচ্ছে এখান থেকেই। হাত দুটো অঝরে কাঁপছে। স্নেহাও কাঁপছে। ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে তার। গর্ত হওয়া জায়গাটা গরম ছুরিটা একটু স্পর্শ করা মাত্রই অস্পষ্ট স্বরে গোঙাতে লাগলো তাসফিন। তড়িৎ সরিয়ে নিল ফারহা। স্নেহা আটকে ওঠে, অস্থির কণ্ঠে বলল, তুই যা ইচ্ছে কর, আমি বাইরে যাচ্ছি, আমার ভয় করছে। স্নেহাকে আটকালো না ফারহা, ছোট্ট করে জবাব দিল, ঠিক আছে, তবে খেয়াল রাখিস কেউ যাতে না আসে। স্নেহা চলে গেল। ফারহার বুকটা ভরে নিঃশ্বাস টেনে নিল। এবারে সত্যি কিছু একটা করতে হবে, ভয় পেলে চলবে না একদম। ধীরে ধীরে ছুরিটা বুকে ঢুকিয়ে দিল ফারহা। সশব্দে চেঁচিয়ে উঠল তাসফিন। কোমল হাতে মুখটা চেপে ধরে ফারহা। চেঁচাবেন না আল্লাহ, একটু সহ্য করে নিন। তাসফিন অসহ্য ব্যথায় কোকিয়ে উঠছে। আধো আধো মেলে দৃষ্টিতে তাকালো সামনে বসা কিশোরী মেয়ের দিকে, যার কোমল হাত বিচরণ করছে অধর ভাঁজে। চেঁচামেচি করলে সর্বনাশ হবে। আমি হাত সরাচ্ছি, একটু সহ্য করে নিন প্লিজ। তাসফিন মাথা দুলিয়ে সম্মতি প্রকাশ করলো। কানের পিঠ হতে নোনা জল গড়িয়ে পড়ল তাসফিনের। ঘর্মাক্ত শরীরে হাত লাগালো ফারহা। ধীরে ধীরে ছুরিটা দিয়ে গুলিটা বের করে নিল সে। শেষবারের মতো বুকের ভেতর চাপা থাকা নিঃশ্বাসটুকু ছাড়ল তাসফিন। শক্তপোক্ত দেহখানা ঈষৎ কেঁপে উঠল। গরম পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করে কোনো রকমে ব্যান্ডেজ করে দিল ফারহা। এবারে কোনো যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। তাসফিন তাকিয়ে আছে নির্নিমেষ ফারহার আদল পানে। স্নিগ্ধ আদলখানি, চোখে এক রাশ বিস্ময়, হৃদয়ে এক টুকরো অজানা অনুভূতি। ফারহার চোখে গভীর এক সমুদ্র, যেখানে ডুবে যেতে ইচ্ছে করছে। হাওয়ার মৃদু স্পর্শে ওড়ানো চুলগুলো মাঝে তাসফিন খুঁজে পায় এক হারিয়ে যাওয়া অনুভূতি। এই কন্যা তার স্ত্রী। স্ত্রী ভাবা মাত্রই মস্তিষ্কে কিছু দুষ্টু ইচ্ছেরা জেঁকে বসতে চাইছে। তাসফিনের দৃষ্টি আটকে আছে ফারহার মুখে, যেন কোনো শিল্পী নিখুঁত তুলির আঁচড়ে এঁকেছে তাকে। ফারহার চোখে এক অদ্ভুত মায়া, যা একবার দেখলে আর ফেরাতে ইচ্ছে করে না। আচ্ছা, তাসফিন যদি ওর দিকে হাত বাড়ায় তাহলে কি ক্ষতি হবে? রাতের বেলা চারিদিকে এক নিস্তব্ধতা নেমে এসেছে। শুধু মাঝে মধ্যে জলের ফোঁটা গাছের পাতার ওপর পড়ে টুপটাপ শব্দ তুলেছে। চিলে কোঠার ঘরটায় টিনের চাল লাগানো। টিনের চালে বৃষ্টির ফোঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ে
ঝনঝন শব্দ তুলতে ব্যস্ত। বাইরের স্যাঁতসেঁতে মেঝে ভেজা জায়গায় ব্যাঙের ডাক শোনা যাচ্ছে, পাশে ঝিঝি পোকার ডাক। ঠান্ডা বাতাস বইছে, সেই বাতাসে ভেজা মাটির গন্ধ আর সোধা ঘ্রাণ মিলে একাকার হয়ে আছে। জানালার কাছে সফেদ পর্দা উঠছে ধীরে ধীরে, বাল্বের আলোয় রুমের ভেতর লালচে হয়ে উঠছে। পুরোপুরি চোখ মেলে তাকালো তাসফিন। এখন অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছে সে। উঠে বসার চেষ্টা করতেই কর্ণ স্পর্শ করলো মেয়েলি কণ্ঠস্বর। ইয়া আল্লাহ, কি আজব কাজকর্ম! আপনি উঠছেন কেন? আরে আরে, শুয়ে থাকুন। তড়িঘড়ি করে ভেতরে এসে দরজাটা লাগিয়ে দিল ফারহা। চোখের মনি ছোট হয়ে এলো তাসফিনের। শুভ্র রঙের সালোয়ার স্যুট পরেছে সে। ছোপ ছোপ রক্তের দাগ স্পষ্ট, হাত ভর্তি চুড়ি, পায়ে এক জোড়া নূপুর। হাতে থালা নিয়ে দাঁড়িয়ে আছে সে। টেবিলের পাশে থালাটা রেখে বলল, আপনি তো অসুস্থ, এভাবেই উঠছেন কেন? দৃষ্টি চঞ্চল, কণ্ঠে তীব্র তেজ। ভেতরে ভেতরে হাসছে তাসফিন। মন পাড়ায় বয়ে যাচ্ছে প্রশান্তির ঢেউ। হাসিটুকু টুপ করে গিলে নিল অচিরেই। তুমি কাকে কি বলছো জানো? ফারহা থমকালো। ঈষৎ কেঁপে উঠল বক্ষপট। না মানে, আপনি তো লেফটেন্যান্ট কমান্ডার, এটা তো সেদিনই বললেন, কিন্তু দেখুন, আমি কিন্তু কিছুই করিনি। আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই আপনাকে নিয়ে এসেছি। তাসফিন প্রতি উত্তরে কিছু বলার প্রয়োজন বোধ করল না। ধীরে ধীরে উঠে বসল সে। ফারহাদ চুপটি করে দাঁড়িয়ে রইল। শার্টের অংশ টেনে নিজেকে ঢেকে নিল তাসফিন। গলা খাকারি দিয়ে বলল, এতটা সাহস দেখানো মোটেও ভালো নয়। আর শোনো, এই যে নিয়ে এলে এখানে এক অপরিচিত পুরুষ আমি, যদি কিছু একটা ভুল করে ফেলতাম তাহলে? ছোট্ট মস্তিষ্কে কঠিন বাক্যটা গুলো ঢুকলো না ফারহার। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সে। তাসফিন বুঝে গেল ফারহা কিছু আন্দাজ করতে পারেনি। বুকের বাঁ পাশে ক্ষীণ ব্যথা অনুভব করছে সে। ব্যান্ডেজ করা জায়গায় হাত স্পর্শ করে শুধায়, এটা কে করেছে? ডক্টর এসেছিল? আরে না, এই কারিশমা আমিই করেছি। অধর কোণে ঝুলছে চমৎকার হাসি। মুখ তুলে তাকায় তাসফিন। ভুরুদয় কুঁচকে এলো তার। সন্ধিয়ার কণ্ঠে ফের শুধায়, তুমি? হ্যাঁ। তুমি কি ডাক্তারি পড়ছো? আরে না না, আমি তো আর্টসের স্টুডেন্ট। আহামক বনে গেল তাসফিন। ফের সন্দিহান কণ্ঠে শুধোয়, তাহলে কি করে করলে কি? ফারহা প্রাণবন্ত হাসি উপহার দিয়ে বলল, মুভিতে দেখেছিলাম, ওখান থেকেই শিখেছিলাম। ভাবলাম এতদিন মুভি দেখে যখন শিখেছি, সবগুলো আপনার উপরে ট্রাই করা যাক। দৃষ্টি হলো ক্ষীণ। এই মেয়ে বলে কি? কি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার! বউ তার মাত্রাতিরিক্ত চঞ্চল, অবশ্য তা হওয়াটাই স্বাভাবিক। দেখেই তো বোঝা যাচ্ছে বাচ্চা একটা মেয়ে। আচ্ছা, ওর বয়স কত হতে পারে? আন্দাজ করতে সক্ষম হলো না তাসফিন। মনে মনে গুণে নিল, বোধহয় 20 বা 21 বছর হবে। হাতের ইশারায় কাছে ডাকলো তাকে। ফারহা নির্দ্বিধায় পা ফেলে এগিয়ে গেল। আকস্মিক এক হাতের মুঠোয় দুটো হাতের কবজি চেপে ধরেছে তাসফিন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ফারহা হাত ছোটাতে ধস্তাধস্তি শুরু করেছে। মনে মনে প্রচুর হাসলো তাসফিন। সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। তাসফিনের দৃষ্টি হলো ক্ষীণ, কণ্ঠস্বর হলো ভারী। ভাবতে পারছো কি করেছো তুমি? একজন লেফটেন্যান্ট কমান্ডারকে নিয়ে এসেছো এখানে, তার উপরে ভুলভাল জিনিস ট্রাই করছো তার ওপর। আদল জুড়ে ছড়িয়ে পড়লো বিষণ্ণতা, কষ্টে জর্জরিত হৃদয়। ফারহা কি তবে ভুল করে ফেললো? মস্তক নেমে এলো থুতনিতে। তাসফিন তির্যক চোখে তাকায় তার বাচ্চা বউটার দিকে। থুতনিতে একটা কালো তিল। ফর্সা মেয়েদের শরীরে তিল থাকা মানে বিশাল কিছু, যা সারাক্ষণ লাল টকটকে হয়ে ফুটে ওঠে। তাসফিনের দেহ জুড়ে বয়ে গেল এক বিশাল ঝড়। মন আঙিনায় একটা তীব্র দুষ্টু ইচ্ছের উদয় হয়েছে। থুতনিতে চুম্বন এঁকে দিতে মন চাইছে। নিজেকে সংযত করা প্রয়োজন।
অগোচরে ঢোক গিলল তাসফিন। অতঃপর নীরবতা ভেঙে ফারহা মিনমিনিয়ে গলায় বলল, লেফটেন্যান্ট সাহেব, আই এম ভেরি সরি, আমি বোধহয় ভুল করে ফেলেছি। লেফটেন্যান্ট সাহেব, দারুণ লেগেছে ডাকটি তাসফিনের নিকটে। সহসা হাত ছেড়ে দিল সে। ফারহা পিছিয়ে গেল 2 কদম। বাইরে কারোর পায়ের খসখসানির শব্দ কর্ণে এলো। আতঙ্ক ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। ফারহা অস্থির কণ্ঠে বলে ওঠে, লেফটেন্যান্ট সাহেব, দয়া করে নিজের পুটলি পাটলি নিয়ে চলে যান। উফ সরি, আপনার তো আবার পুটলি নেই। আপাতত নিজেই নিজের শরীরটা নিয়ে বিদেয় হন। এতটা পরিবর্তন দেখে হতভম্ব তাসফিন। মেয়েটা চালাক, ধরা পড়লেই অপরাধী কণ্ঠে ক্ষমা চায়, আর ছাড়া পেলে দূর থেকে সাহস দেখায়। দরজা ঠেলে ভেতরে এলো স্নেহা। চোখাচোখি হলো তাসফিনের সঙ্গে। লোকটাকে কোথায় যেন দেখেছে সে, কিন্তু মনে করতে পারছে না। এই যে খাবারের প্লেটগুলো রাখলো স্নেহা। ফারহা ইতিমধ্যেই বাকি থালাগুলো এনে রেখেছে। কোনোই টেনে আড়ালে নিয়ে গেল স্নেহা ফারহাকে। ফিসফিস করে বলল, এই ফারহা, আমার না এই লোকটাকে সুবিধার লাগছে না। মাথা চুলকালো ফারহা। এক পলক তাসফিনকে দেখে ফের শুধোই। কেন রে, কি হয়েছে? স্নেহা ফের ফিসফিসিয়ে বলল, দেখছিস না কেমন করে তাকিয়ে আছে তোর দিকে। এতক্ষণে বিষয়টা লক্ষ্য করলো ফারহা। সত্যি তো, লেফটেন্যান্ট তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আচ্ছা, ফারহা কি দেখতে আগের থেকেও বেশি সুন্দরী হয়ে গেছে নাকি? নিজেকে সুন্দরী ভাবতেই মনে মনে হেসে কুটি কুটি অবস্থা তার। কিরে, চুপ করে গেলি যে? দেখ না ওনাকে, তাড়াতাড়ি বাড়িতে পাঠা, একটু পরে কিন্তু চাচি আসবে, তখন দেখব কি করিস। ঘাবড়ে গেল ফারহা। কেউ এলে তো সর্বনাশ। তুই প্লিজ একটু বাইরে অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। স্নেহা বাইরে চলে গেল। ফারহা ঠিকঠাকভাবে দাঁড়ালো। দৃষ্টি তার তীক্ষ্ণ হলো। ওভাবে তাকানোর কি আছে? সি সি, একজন লেফটেন্যান্ট কমান্ডার হয়ে কেমন করে তাকায়? এই যে শুনুন, আমি জানি আমি যে সুন্দরী, তাই ওইভাবে তাকাবেন না। ডান ভুরু উঁচিয়ে তাকালো তাসফিন। ফারহা বেশ ভাব নিয়েই আওড়ালো, অমনে তাকিয়ে লাভ নেই, আমি কিন্তু বিবাহিত। জি আজ্ঞে, ঠিক শুনছেন, আমি বিবাহিত। এই যে হাতে চুড়ি, নাকে নাকফুল দেখছেন না, আমার স্বামী। এই জন্য এগুলো, বুঝেছেন? তাই পচা নজরে একদম তাকাবেন না। সহসা হেসে ফেলল তাসফিন। একজন বিবাহিত মেয়ের লক্ষণ, হাতের চুড়ি, নাকের নাকফুল। সত্যি চমৎকার লাগছে ফারহাকে। তাসফিনের ভীষণভাবেই ইচ্ছে করলো তাকে বলতে, শোনো চঞ্চলা মেয়ে, তোমাকে না দেখে ফেলে যাওয়ার অভদ্র স্বামীটাই হচ্ছে আমি। ফারহা অস্থির হয়ে ওঠে, গায়ে রক্ত লাগানো। ব্যাপারটা তো সে দেখেইনি। ইয়া মাবুদ, এগুলো, এ মা, এবার কি করব? আস্তে আস্তে উঠে দাঁড়ালো তাসফিন। বুকের টান পড়ল হালকা। কি হলো? নাক মুখ কুঁচকে নিল ফারহা। বিরক্তিতে রেশ টেনে বলল, আপনার শরীরের পচা রক্ত আমার গায়ে লেগে গেছে। নিম্নাষ্ঠ কামড়ে হাসল তাসফিন। বিড়বিড় করে বলল, একদিন আমার দেহের রক্তটুকু সম্পূর্ণ তোমার দেহে ছড়িয়ে দেব মিসেস ফারহা শেখ, মিশে যাব তোমার অস্তিত্বের মাঝে। আকাশটা আজ ম্লান, বাতাস বইছে হিম শীতল। পাখিরা ফিরছে নিজ নিড়ে। কাপড়গুলো তুলে ছাদ থেকে নেমে গেল নূপুর। ছাদে দাঁড়িয়ে থাকা মাহির আকস্মিক চেঁচিয়ে উঠল, বড় মামা, ছোট মামা। কাপড় রেখে দৌড়ে এলো নূপুর। মাহির এমনি এমনি তো আর চেঁচাবে না। নিচের দিকে তাকাতেই নজরে এলো সেই চিরচেনা গাড়িটা। চোখ দুটো চকচক করে উঠল নূপুরের। মাহিরকে নিয়ে দ্রুত পায়ে নিচে ড্রয়িং রুমে গেল। বাড়ি মাথায় তোলার ন্যায় চেঁচিয়ে উঠল সে, আব্বু আম্মু, কোথায় তোমরা? দেখো ভাইয়া চলে এসেছে। ছেলের আগমন বার্তা শুনে ততস্থ হয়ে ভেতর থেকে বেরিয়ে এলেন রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ। নর্মাল গেট আপে বাড়ির ভেতরে প্রবেশ করলো তাসফিন শেখ এবং সৌহার্দ্য শেখ। এতদিন পর ছেলেকে দেখতে কথা হারিয়ে ফেলেছে রুবেনা শেখ। তাসফিন বাবার সঙ্গে কুশল বিনিময় করে, আলতো হাতে জড়িয়ে ধরে রেজওয়ান শেখকে।
এতদিন পর আপন মানুষদের পেয়ে ভেতরের তীব্র ধুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। চোখের পানি ধরে রাখতে পারল না রুবেনা শেখ। সশব্দে কেঁদে ফেললেন তিনি। মায়ের আহাজারি দেখে মৃদু হাসল তাসফিন। এগিয়ে গিয়ে পেছন থেকে গলা জড়িয়ে ধরে ওনার। কি মা, কাঁদছো কেন? ফুপিয়ে উঠলেন রুবেনা শেখ। অভিমানী স্বরে বলল, এতদিন পর মায়ের কথা মনে পড়ল? মা বলবি না, খবরদার। উফ মা, তুমি তো জানো আমার কাজটাই এমন। তুই চাইলেই কিন্তু ছুটি নিয়ে আসতে পারতি। এত রাগ মায়ের ওপরে? রাগ নয়, অভিমান। এতদিন পর নিজের ছেলেকে দেখে আনন্দ ধরছে না রাইমা শেখের। পাগলের মতো জড়িয়ে ধরে সৌহার্দ্য শেখকে মায়ের কাছে এসে বাচ্চা হয়ে গেল বোধহয় সে। মুখ ভর্তি আদরে স্পর্শ বলিয়ে দিল, আম্মু এখনো কাঁদবে কি? কিছু খেতে দেবে? খিদে পেয়েছে যে। থমকে গেল রুবেনা শেখ। ব্যস্ত পায়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। দুপুর মানেই ব্যস্ততার মাঝেও এক টুকরো স্বস্তি। রোদের তাপে রাস্তাগুলো যেন ঝিমিয়ে পড়েছে। গাড়ির হর্ন কিছুটা কম, মানুষের হাঁটা চলাও স্লথ। ফুটপাতে চায়ের দোকানে কয়েকজন বসে আড্ডা দিচ্ছে, কয়েকজন খবরের কাগজের পাতায় ডুবে আছে। উঁচু বিল্ডিংগুলোর কাচের রোদের আলোতে চিকচিক করছে, আর বাতাসে ভেসে আসছে কোনো দূরের ক্যাফের থেকে কফির সুঘ্রাণ। আর যদি বৃষ্টি আসে তখন তো শহরের দুপুর আরো মায়াময়। ভিজে রাস্তায় গাড়ির আলো প্রতিফলিত হয়, রিকশার ঘন্টা বেজে ওঠে নরম স্বরে, আর কাচের জানালায় জমে থাকা পানির ফোঁটার ওপরে শহর যেন আরেকটা রূপ নেয়, শান্ত ধীর। কফি কাপ নিয়ে ছাদে উঠেছে তাসফিন। চুমুক দিতে দিতে রাস্তার দৃষ্টি বুলিয়ে নিচ্ছে। তপ্ত দুপুর, অথচ কাল পর্যন্ত কৃষ্ণপুর এলাকায় বৃষ্টি ছিল। ঝিরিঝিরি বৃষ্টির সাথে শীতল বাতাস। সেই বৃষ্টি ভেজা রমণী যাকে স্ত্রী হিসাবে পেয়েছিল তাসফিন, তবে তা ক্ষণিকের জন্য। যদি নিজের রাগটুকু সংযত করে ভালোভাবে সবটা বুঝে নিত, তাহলে আজ সেই রমণী তার বক্ষপৃষ্ঠে পিষ্ট হতো। আদরে আদরে বাচ্চা সুলভ মেয়েটাকে নিজের সাথে মিশিয়ে রাখত প্রতিটা নিয়ত। কিন্তু এখন চাইলেই কি আর তাকে কাছে টানতে পারবে? আচ্ছা, তাসফিন যদি স্বামীর অধিকারে টেনে কাছে আনতে চায়, তাহলে? তাচ্ছিলের এক টুকরো হাসি ফুটে উঠল ওষ্ঠপুটে। সে তো মেয়েটাকে বিয়ে করে ফেলে চলে গিয়েছে। সে চঞ্চল হরিণী, তাই তো সবসময় প্রাণবন্ত হাসিটা লেপ্টে থাকে অধর কোণে। নিজ সত্তা বাঁচিয়ে রেখেছে বাচ্চা সুলভ আচরণে। না, তাসফিন চাইলেও পারবে না তাকে ছাড়তে। সে যাবে প্রেমের আকুল ভরা আবেদন নিয়ে। যদি মেনে নেয় তবে ভালো, আর নয়তো জোরপূর্বক অধিকার না হয় খাটাবে। তারপরেও ছাড়া চলবে না। ছাদ থেকে নেমে নিচে গেল তাসফিন। রান্না নিয়ে ব্যস্ত রুবেনা শেখ এবং রাইমা শেখ। এদিকে উসখুস করছে তাসফিন। কিছু একটা জিজ্ঞাসা করতে চাইছে রুবেনা শেখ, খচখচ করছে, অথচ গলা দিয়ে কথা বের হচ্ছে না। নূপুর মাহিরকে গোসল করিয়ে দিচ্ছে। ছেলেটা আজকাল একটু বেশিই দুষ্টু হয়েছে, কারোর কথাই শুনতে চায় না। কি সমস্যা? ঘুরঘুর করছিস কেন? খাবি? মুখখানি চুপসে গেল তাসফিনের। তার মনের খিদে তো খাবারে মিটবে না। তার জন্য চাই ফারহা শেখের স্নিগ্ধ আদলখানি। বলছিলাম আম্মু, একটু এসো, তোমার সাথে কথা আছে। রুবিনা শেখ কড়াইয়ে তেল ঢেলে বললেন, এখন সময় নেই, পরে বলিস। প্লিজ আম্মু, শোনো না। তাসফিন জোরপূর্বক রুবেনা শেখকে নিয়ে বাইরে এলো রান্নাঘরের। তিনি যেতে যেতে রাইমা শেখের উদ্দেশ্যে বলল, পেঁয়াজটা দিয়ে দিস তো রাইমা। আচ্ছা আপা। রাইমা শেখ পেঁয়াজ দিয়ে দিল। রুবেনা শেখকে সোফায় বসালো তাসফিন। হাঁটু গেড়ে নিচে বসলো সে। শান্ত কণ্ঠে বোঝাতে হবে যে করেই হোক। ঠোঁট গোল করে নিচের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল তাসফিন। আম্মু, তুমি চাইতে না হ্যাঁ আমি সংসার করি? হ্যাঁ তো, তুমি তো আর আমার কথাটা রাখোনি, তাই না? বউ ফেলে চলে গিয়েছো জাহাজে। মুখ বাঁকিয়ে বলল রুবেনা শেখ। তাসফিন ফের বলল, বলছি যে না, তখন রেগেছিলাম তো।
কিন্তু আমি এখন একদম তৈরি। তুমি যদি বলো, আমি এখন ওই ফেলে যাওয়া বইয়ের সাথেই সংসার শুরু করতে পারি। ভুরুদয় কুঁচকে এলো রুবিনা শেখের। ফোড়ন কেটে বলল, তাই নাকি? বাহ রে বাহ, হঠাৎ এত সংসার করার দরদ কেন উঠছে তোমার? তাসফিনের মেজাজ হারাচ্ছে। উফ, রাগলে তো চলবে না, যে করেই হোক মাকে রাজি করাতেই হবে। হ্যাঁ, আমি ভেবে দেখলাম জীবনে তো কাউকে না কাউকে প্রয়োজন পড়বেই, তাই। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো রুবেনা শেখ। যা আন্দাজ করার তিনি তা বুঝে গেছেন। দেখো বাবা, এত বিয়ে বিয়ে খেলার প্রয়োজন নেই। আর এখন তো ওই মেয়ের বোধ হয় বিয়েও হয়ে গেছে অন্য কোথাও। তোমার জন্য তো আর বসে থাকবে না। তাসফিন ব্যস্ত কণ্ঠে বলল, আরে না, ফারহা বিয়ে করেনি, আর বিয়ে হয়নি এখনো, বাচ্চা মেয়ে। তুই কি করে জানলি? জিজ্ঞাসুন দৃষ্টিতে তাকালো রুবেনা শেখ। ইতিমধ্যেই তিনি জেনেছেন তাসফিন কৃষ্ণপুর গিয়েছিল। কথাটা সৌহার্দ্য বলেছিল। ফেরার কিছু আগ থেকেই কেমন যেন হাঁসফাঁস করছে তাসফিন। কিছুটা খটকা লেগেছিল রুবেনা শেখের কাছে। আজকের সেই খটকাটা সত্যি মিলে গেছে। ছেলে তার বউকে দেখে প্রেমে পড়েছে, তা বুঝতে আর বাকি নেই ওনার। সত্যি করে বলতো তাসফিন, ব্যাপারটা কি? তুই কি চাচ্ছিস? ঠোঁট গোল করে ফের নিঃশ্বাস ছাড়লো তাসফিন। লম্বা দম নিয়ে আওড়ালো, দেখো মা, আমি ফারহাকে দেখেছি, আর আমি চাই ফারহা এখানে আসুক এবং আমার সাথেই সংসার করুক। তেলে বেগুনে জ্বলে উঠল রুবেনা শেখ। তিরিক্ষি মেজাজে বলে, এতই সহজ? তুই যাওয়ার পর তো ফারহার চাচা আর মা দুজনেই তোর ওপর ক্ষেপে আছে। এখন তুই গিয়ে বললি আর ওরা মেয়ে দিয়ে দেবে? বাঁকা হাসলো তাসফিন। উঠে দাঁড়ালো সহসা। চুলগুলো ব্যাক ব্রাশ করে বলল, ওরা দেওয়ার কে? বউ আমার, আমি নিজে নিয়ে আসবো। অবাক নেত্রে চেয়ে রইলেন রুবেনা শেখ। শাসানোর সহিত বললেন, দেখো তাসফিন, একদম ঝামেলা করবে না তুই কিন্তু। উফ আম্মু, একটু আধটু তো ঝামেলা হবেই। আফটার অল লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখের ওয়াইফ বলে কথা। ছেলের অভিব্যক্তি বোঝা দেয়। তাসফিন উঠে রুমের দিকে এগিয়ে গেল। বিছানায় হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শোয়। দৃষ্টি তার ছাদের ওপর। ফিসফিসিয়ে বলল, মিসেস ফারহা শেখ, তাসফিন শেখ আসছে আপনাকে নিতে। এরপর দেখব ঠিক কতক্ষণ পালাতে পারেন। অনেক দিন টানা বৃষ্টি থাকার পর আকাশ যখন পরিষ্কার হয়ে গেছে, প্রকৃতি এক অনন্য সৌন্দর্যে ভরে ওঠে। আকাশ ঝকঝকে নীল হয়ে ওঠে। মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। বৃষ্টির ধোয়া ধোয়া ভাব কেটে গিয়েছে। বাতাস আজ সতেজ ও ঠান্ডা, যেন প্রকৃতির নিঃশ্বাসের সাথে মিশে গেছে। গাছপালার পাতাগুলো সবে মাত্র ধোয়া হয়েছে, চকচকে সবুজ হয়ে ওঠে। সূর্যের আলো পড়লে তারা ঝলমল করে। মাঠের ঘাসগুলো আরো সজীব মনে হয়। বৃষ্টির জলে স্নাত হয়ে যেন তারা প্রাণ ফিরে পায়। ফুল গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো রোদের আলোয় হীরের মতো ঝলসে ওঠে। বারান্দায় চুপচাপ বসে আছে ফারহা। হাত দুটো কাঁপছে থরথর করে। একই শুনল সে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মোটেও। আলতো করে শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো ভিজিয়ে নিচ্ছে বারংবার। এই তো কিছুক্ষণ পূর্বেই আরিফা আহমেদের সঙ্গে আলোচনা করেছিলেন জয়নাল আহমেদ। তাসফিন শেখ নাকি ফারহাকে নিতে আসবে। আশ্চর্যের ব্যাপার, ফারহা তো ওই লোকটাকে দেখেনিও পর্যন্ত। হুট করে বুঝি তার বইয়ের কথা মনে পড়ল। দীর্ঘ 1 বছর পর অভিমানেরা ভিড় জমিয়েছে মন পাড়ায়। চিকন নাকের ডগাটা ফুলে উঠল ফারহার। সে মোটেও যাবে না যদি ওই খচ্চর ব্যাটা তাকে নিতে আসে। কিন্তু সে আসলে বলবে কি? আচ্ছা, সে কি ফারহাকে চিনতে পারবে? দূর চাই, চিনবে কি করে? সে তো দেখেইনি তাকে। কি একটা ভেবে উঠে গেল ফারহা। চটজলদি দৌড়ে গেল ভেতরে। সিঁড়ি বেয়ে উঠে গেল ওপরের রুমে। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। আমার মতো সুন্দরী বউ কি আর পাবে? ফাজিল বেটা, তার কোনো অধিকার নেই আমার মতো বউ পাওয়ার। যাব আমি তার সাথে না। বেঁকে বসলো ফারহা।
কিশোরী মনে অভিমানের পাহাড়গুলো বড় হচ্ছে, আকস্মিক লজ্জায় লাল হয়ে উঠে কপোলদ্বয়, কুণ্ঠিত হয় শীর্ণ বদন। আচ্ছা, তার এই ছোট বয়সে বিয়ে হয়ে গেল, লোকটা তার থেকে কতই না বড় হবে। ভাবতেই চমকে ওঠে ফারহা। জিপ গাড়ি এসে ঢুকলো কৃষ্ণপুর এলাকায়। পরিষ্কার আকাশ, মাঝে মধ্যে কালো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশ পৃষ্ঠে। ফুরফুরে মেজাজে এগিয়ে চলেছে তাসফিন। আজকে ম্যাডামের সঙ্গে প্রথমবারের মতো স্বামী হিসাবে নিজেকে জাহির করবে। তার অবস্থা দেখানোর জন্য চটপট করে বক্ষপট। দূর থেকে জিপ গাড়িটা আসতে দেখে স্নেহা চেঁচিয়ে উঠল, ওই দেখো ফারহা, গাড়ি আসতেছে। চট করে নিচে বসে পড়ল ফারহা, যাতে তাকে দেখতে না পায়। ফিসফিসিয়ে বলল, তাহলে তুই থাক, আমি গেলাম। ভুরুদয় কুঁচকে এলো স্নেহার। কোথায় যাবি তুই? দুষ্টু হাসলো ফারহা। এত সহজে তো ওই খচ্চর বেটার কাছে ধরা দেব না। বিনা বাক্য ব্যয় ছাদ থেকে নেমে গেল ফারহা। স্নেহা ছুটে গেল তার পিছু পিছু। দরজার সামনে যাওয়া মাত্রই দেখল রুবিনা শেখ আর ওনার পরিবারের সদস্যরা ভেতরে আসছে। ফারহা চুপচাপ পেছনের দিকে বের হতে লাগলো। তাসফিন ভেতরে আসা মাত্রই বাইরে চলে গেল ফারহা। ফলস্বরূপ একে অপরের মুখ দর্শন করেনি। নিজের চোখের সামনে তাসফিনকে দেখে চোয়াল ঝুলে গেল স্নেহার। এই জন্য লোকটাকে সেই দিন চেনা চেনা লাগছিল। আরে, এ তো ফারহার স্বামী। পা টিপে টিপে বাইরে এসেছে ফারহা। এগোতে গিয়ে ফের পিছিয়ে এলো কিছু একটা ভেবে। জিপ গাড়ির দিকে তাকিয়ে রইল ক্ষণকাল। ওহে মশাই, আমাকে ফেলে গিয়েছিলেন না? দেখেন আপনার গাড়ির কি করি। আশেপাশে দৃষ্টি বুলিয়ে একটি পেরেক খুঁজে পেল ফারহা। এগিয়ে এলো ফারহা, বসে পড়ল নিচে। ধীর গতিতে টায়ার পাঞ্চার করে দিল। ফুস। যান, আপনার টায়ার পাঞ্চার করে দিলাম মিস্টার তাসফিন শেখ। ম্যাডাম। পুরুষালী কণ্ঠস্বর আতকে উঠল ফারহা। চকিত উঠে দাঁড়ালো সে। ঘাড় ফিরিয়ে তাকাতেই আরো এক দফা চমকে ওঠে। চোয়াল ঝুলে গেল রীতিমতো। এ কাকে দেখছে সে? নেভি লেফটেন্যান্ট কমান্ডার। কিন্তু তিনি এখানে কেন? আপনি? ঘন অন্ধকারে বুক চিরে এক ফালি রোদ ঢুকে এলো। প্রথমে মনে হচ্ছে যেন কেউ ধূসর স্তব্ধ পরিবেশের মাঝে সোনালি রঙের এক তুলির আঁচড় দিয়েছে। ধুলো জমে থাকা বাতাসে রোদের চিকচিকে কণা নাচতে লাগলো বোধ হয়। যেন অজস্র ছোট্ট সোনার কণিকা বাতাসে ভেসে বেড়াচ্ছে। জায়গাটা ধুলো মাখা বা স্যাঁতসেঁতে রোদের ছোঁয়ায়, যেখানে নতুন উষ্ণতার আভাস দিচ্ছে। চোখ বড় বড় হয়ে উঠেছে ফারহার। শ্বাস একটু দ্রুত গতিতে চলছে। খুব ভয় পেয়েছে সে। ঠোঁট ফাঁকা হয়ে গেছে। হাত পা হালকা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। অপ্রত্যাশিত পুরুষটিকে সামনে দেখে বক্ষস্থল কম্পিত হচ্ছে। এক পা দু পা করে এগিয়ে এলো তাসফিন। টায়ারের দিকে তাকিয়ে নৈশব্দে হাসল সে। অবুঝ বালিকা, বাচ্চা সুলভ তার কার্যক্রম। এভাবে দৃষ্টি তুলে তাকায় পবিত্র মুখপানে। মিস অর মিসেস হোম। হাসল তাসফিন, স্পর্শ করলো ফারহার বাহু। জড়ানো কণ্ঠে ফিসফিসিয়ে বলল, মিস অর মিসেস। পায়ের পাতা থেকে শিরশিরে অনুভূতিটুকু ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। আতঙ্কে খামছে ধরে ওনার শেষ প্রান্তটুকু। আপনি আমার বাড়িতে কি করছেন? পুরুষালী তামাটে রঙের অধর স্পর্শ করলো কানের লতি। পিলে চমকে গেল ফারহার। হাত পা অসাড় হয়ে এলো তার। একই টোনে কমান্ডার বলে ওঠে, ইয়োর হাজবেন্ড লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, মিসেস ফারহা শেখ। আশ্চর্যের অষ্টম আকাশ বোধহয় পেরিয়ে এসেছে ফারহা। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, তার স্বামী। নিজের কানকে বিশ্বাস করতে অপ্রস্তুত ফারহা। চোখ দুটো ঘাড় ঘুরিয়ে একটু তাকানোর চেষ্টা করে তাসফিনের দিকে তাকায়। চোখাচোখি হয় দুজনের। কিছুক্ষণ চলল নীরবতা। আবেশে চোখ বুজে নেয় ফারহা। তামাটে ওষ্ঠপুট স্পর্শ করে তার লাজে রাঙা গাল। মণি কোঠায় থাকা মণিগুলো খিচিয়ে ভেতরে যেতে চাইল।
হাতের ওড়না ছেড়ে দিল আলগোছে। মিসেস শেখ, আই হ্যাভ অ্যারাইভড টু ট্রাফ ইউ। শিরশিরানি অনুভূতিটুকু বেড়ে গেল মুহূর্তের মাঝে। বুকের বাঁ পাশে থাকা মাংসপিণ্ডটা লাফিয়ে উঠছে বারংবার। আপনি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ? প্রশ্নে চমৎকার হাসল তাসফিন। এদিকে সেদিকে তাকিয়ে ফের বলল, জি আজ্ঞে, ঠিকই ধরেছেন, আমি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, ওরফে আপনার লেফটেন্যান্ট সাহেব। মস্তক নত হয় আপনা আপনি। শুকনো ঢোক গিলল ফারহা। ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পানি পেলে বোধহয় ভালো হতো। চঞ্চল আখিদ্বয় এলোমেলো লাগছে। নেত্র পল্লব ভারী হয়ে আসছে। এদিক সেদিক তাকিয়ে আকস্মিক ছুট লাগালো ফারহা। কুনোই টেনে ধরে বলিষ্ঠ হাতের বাঁধনে। থামতে হলো ফারহাকে। পালাচ্ছ কোথায়? ডিরেক্ট শুট করব কিন্তু। জানো কোথায় শুট করব? এইখানে। বুকের বাঁ দিকে ইশারা করে তাসফিন। চোয়াল ঝুলে গেল ফারহার। ছটফটানি বেড়ে গেল তার। তিরিক্ষি মেজাজে গম্ভীর স্বরে ফের বলল তাসফিন, 1 বছর ধরে দূরে থাকছো, মন ভরেনি? আবার পালাতে চাইছো? এবারে আর তা হচ্ছে না, পার্মানেন্ট ব্যবস্থা করতে এসেছি। সহসা কুনুই ছেড়ে দিল তাসফিন। তৎক্ষণাৎ পা বাড়িয়ে ভেতরে চলে গেল। অস্থির কণ্ঠে চেঁচিয়ে উঠল স্নেহা, ফারহা, ফারহা। ব্যস্ত পায়ে এগিয়ে এলো স্নেহা। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি চিনে গেছি, ওই যে লেফটেন্যান্ট। উনি কে জানিস? উনি তোর 1 বছর আগের চলে যাওয়া স্বামী। চোখ দিয়ে আগুন ঝরছে ফারহার। কান টেনে ধরে স্নেহার। তুই বলার আগে সে নিজেই বলে গেছে, বুঝেছিস? তবদা খেলো স্নেহা। মাথার চুলকে আওড়ালো। তোর জামাই তো নেভি। বারে বাহ, ভাগ্য হোতা হো তু জেসি। ভুলভাল হিন্দি বলা বন্ধ কর, সর চোখের সামনে থেকে। গটগট করে বাড়ির ভেতরে চলে গেল ফারহা। ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। একে অপরের সম্মুখীন হয়েছে তাসফিন অনেক দিন পর। জয়নাল আহমেদ এবং আরিফা আহমেদ দুজনেই তাকিয়ে আছে তার দিকে। এতে খুব একটা ভাবান্তর নেই তাসফিনের। সে তো তার বউকে খুঁজতে ব্যস্ত। রিজওয়ান শেখ কথা শুরু করে বললেন, বলছিলাম যে আরিফা আপা, আপনার কথা অনুযায়ী তাসফিন সশরীরে এসেছে ফারহাকে নিয়ে যেতে। আরিফা আহমেদ খ্যাক করে উঠলেন, 1 বছরের উপরে হয়ে যাচ্ছে ভাইজান, এখন এসে কি হবে? আর এখন যে আমার মেয়ে দেব, তা ভাবলেন কি করে আপনারা? মোটা ভুরুদয় কুঁচকে এলো তাসফিনের। মুখের কাঠিন্য ভাব বজায় রেখে বলল, বিয়ে করা বউ আমার, আমার রাইট আছে নিয়ে যাওয়ার। এতদিন ইচ্ছে হয়নি, নিয়ে যায়নি, এখন বউ লাগবে, তাই নিয়ে যাচ্ছি, বাকিটা বোঝার কথা। লজ্জায় হাঁসফাঁস করলেন রুবেনা শেখ। এই ছেলের মুখে কিছুই আটকায় না। ওই ক্ষমা টমা চাইবে তা না করে বড় বড় লেকচার দিচ্ছে। আরিফা আহমেদ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে তাসফিনের দিকে। জয়নাল আহমেদ চাই ফারহা সংসার করুক। এমনিতেই তিনি দেখেছেন রুবেনা শেখ এবং রেজওয়ান শেখ দুজনেই ফারহাকে মেয়ের মতো ভালোবাসে। দেখো রিজওয়ান, আমরা তো আর মেয়ে দিতে তখন মানা করিনি, তবে এখন তো ফারহা সবকিছু বোঝে। ও যদি রাজি থাকে তাহলে অবশ্যই মেয়ে দেব। আরিফা আহমেদ একই সুরে বলল, যদি ফারহা রাজিও থাকে তারপরেও আমি মেয়ে দেব না। চোখা চোখে তাকায় তাসফিন। বউ তার, সে দরকার পড়লে ধরে বেঁধে নিয়ে যাবে। কার ক্ষমতা আছে তাকে আটকানোর? জয়নাল আহমেদের আদেশে স্নেহা গেল ফারহাকে নিয়ে আসতে। স্নেহা আদেশ মতো ফারহাকে নিয়ে নিচে এলো। নত মস্তকে দাঁড়িয়ে আছে ফারহা। ধুকপুক ধুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। দৃষ্টি তুলে তাকানোর সাহস নেই তার। সামনেই তো বসে আছে স্বামী নামক আসামি। রুবেনা উঠে গিয়ে হাত মুঠো করে ধরল ফারহার। আম্মু, তুই যাবি না? আমরা তোকে নিতে এসেছি। নেত্রপল্লব কেঁপে উঠল ফারহার। স্থির থাকতে কষ্ট হচ্ছে তার। নয়ন তুলে তাকালো এক পল। তাসফিনের দৃষ্টি স্বচ্ছ, অপেক্ষায় আছে জবাবের। ফারহা রিনরিনে কণ্ঠে বলল, আমি যাব না। বাঁকা হাসল তাসফিন। সে বোধহয় আগে থেকেই জানতো এমন উত্তর আসবে। আরিফা আহমেদ স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তৃপ্তি নিয়ে বলেন, হয়েছে, এবার শান্তি?
ওপরের দিকে পা বাড়ায় ফারহা। সহসা উঠে দাঁড়ালো তাসফিন। ওই, আমার কথা আছে তোমার সাথে। অনেকগুলো চোখ তাকিয়ে আছে তাসফিনের দিকে। এক পলক পেছনে ফিরে তাকালো ফারহা। ভয়ে গলা শুকিয়ে এলো তার। আর দাঁড়ানোর সাহস খুঁজে পেল না। এক দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরের দিকে গেল। তাসফিন টেবিলের ওপরে রাখা প্যাকেটটা তুলে এগিয়ে যেতে লাগলো ওপরের দিকে। আরিফা আহমেদ তবদা খেলেন। তাসফিন, তুমি দাঁড়াও। কে শোনে কার কথা? তাসফিন চলেছে ওপরের দিকে। জয়নাল আরিফাকে থামিয়ে বলল, তুমি দাঁড়াও আরিফা, ওদেরকে কথা বলতে দাও। রুবিনা শেখ মনে মনে আল্লাহকে ডাকছেন, বউ না নিয়ে যেন না ফেরে তারা। সিঁড়ি ডিঙিয়ে পাশের ঘরের দিকে দৌড়ে যেতে লাগলো ফারহা। মাথায় দেওয়া ওড়নাটা নেমে গেল দুই দিকে। সফেদ পর্দাগুলো বাতাসে উড়ছে। হাতে টান পড়তেই কম্পিত হলো সর্বাঙ্গ। থামতে হলো ফারহাকে। আমার কথা আছে। হাসি কি টোনে বলা শব্দগুলো কর্ণকুহ হওয়া মাত্রই থমকায় ফারহার হৃদয় স্পন্দন। প্রথমবারের মতো হাত ধরাতে যেন সময় স্থির হয়ে গেছে। আঙ্গুলের উষ্ণতা সারা শরীরে এক ধরনের শিহরণ জাগিয়ে তোলাতে সক্ষম। হাতের তালুর উষ্ণতা ধীরে ধীরে মিশে যায় হৃদয়ের গভীরে। আঙ্গুলগুলো একে একে ছুঁয়ে দিচ্ছে ফারহার আঙ্গুলগুলো। টুকরো টুকরো ছোঁয়াগুলো গভীর হচ্ছে। বুকে দ্রিম দ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। চুলের খোপা টেনে দিল তাসফিন। ঝরঝর করে চুলগুলো নেমে গেল কোমর বেয়ে। আলতো হাতে সরিয়ে দিল কাঁধ হতে। খিসিয়ে আখিদয় বুঝে নিল ফারহা। আঁকড়ে ধরে নিম্নাষ্ঠ। এখানে যদি অন্য কেউ হতো তবে উচিত শিক্ষা দিত সে, অথচ আজ পারছে না কিছুই বলতে আর করতে। চুপ করে সহ্য করছে অসহ্যকর ছোঁয়াগুলো। কানের লতিতে স্পর্শ করছে কানের লতি। হাতের প্যাকেটটা ছিঁড়ে ফেলল তৎক্ষণাৎ। বেরিয়ে এলো অলংকার। ধীর গতিতে কানের লতিতে থাকা ছোট্ট টপস রিংগুলো খুলে ফেলল তাসফিন। কম্পিত হলো কিশোরী হৃদয়। সেই কম্পন অনুভব করছে তাসফিন। নৈশব্দে হাসল সে। ঝুমকা জোড়া আলগোছে পরিয়ে দিল। এবারে ধীরে ধীরে কাঁধের চুলগুলো ডান দিকে সরিয়ে দেয়। পাশের ফুলদানিটায় কাছের প্যাকেটটা রাখলো আলতো হাতে। ফের বেরিয়ে এলো একটি পাথরের নেকলেস। এটা কি ডায়মন্ড? গলায় নতুন একটি অলংকার আবিষ্কার করলো ফারহা। চমকালো তৎক্ষণাৎ। হাতে ওঠাতে গিয়েও ব্যর্থ হলো সে। পাথর বসানো এক জোড়া চুড়ি পরানো হলো তাকে। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে দুজনের। সাহস করে চোখ দুটো মেলে তাকালো ফারহা, তবে তা ক্ষণিকের জন্য। পরেক্ষণেই কাঁধে উষ্ণ ছোঁয়া পেয়ে সহসা কেঁপে উঠল সে। খিসিয়ে বুঝে রইল আখিদয়। এটাই যেন শেষ না হয়। পরের বার যেন আর না শুনতে পাই, বিয়ে করা বউ আমার, আমার যখন ইচ্ছে হবে নিয়ে যাব। মস্তিষ্ক তড়াক করে হাত মোচড়াতে লাগলো ফারহা। ক্ষীণ ব্যথা অনুভব করলো ওদরে। বলিষ্ঠ হাতের চাপে ব্যথাটা বেড়ে গেল হুড়হুড়িয়ে। একটা গহনাও খুললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। অশ্রুকণায় আঁখি ভরে উঠেছে ফারহার। নেক্সট টাইম জিজ্ঞাসা করা হলে বলবোই যাব, ঠিক আছে? চাপটা তীব্র হলো। ইস, শব্দটি বেরিয়ে এলো অধরের ফাঁক হতে। মাথা দোলায় ফারহা। উত্তরটা পছন্দ হলো না তাসফিনের। হিসিয়ে বলল, ইউজ ইয়োর অর্ডস। ছেড়ে দিল তাসফিন। সরে এলো ফারহা। হাতের স্পর্শ করা জায়গায় হাত রাখলো। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাসফিনের পানে। কচু বলবো, যাব না আমি, দেখব কি করেন। তৎক্ষণাৎ পালাই ফারহা। ভুরু উঁচিয়ে তাকালো তাসফিন। দূর থেকে সাহস? টুকরো টুকরো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশ পৃষ্ঠে। প্রকৃতি আজ ম্লান। বাতাসে ঠান্ডা ভাবটা ধীরে ধীরে বেড়ে চলেছে। সামনের নারকেল বাগানে দাঁড়িয়ে আছে ফারহা। ডাব খাচ্ছে সে, সঙ্গে আছে স্নেহা। পাইপে টেনে চলেছে ফারহা। ভাবছে সে কি করা যায়, কিভাবে কমান্ডারকে এখান থেকে বের করা যায়। সে আর যাই হোক ওই লোকটার সাথে যাবে না। কেনই বা যাবে? 1 বছর আগে ফেলে যাওয়ার বেলা মনে ছিল না?
ফারহাও কম যায় না, সে মোটেও যাবে না। এই ফারহা শেখ। থমকে গেল ফারহা। সে তো ফারহা আহমেদ, তাহলে শেখ? শেখ শব্দটা জব্দ করছে কেন? নিজ ভাবনায় ধিক্কার জানাচ্ছে ফারহা। কি যে করে না সে। কিরে, কি ভাবছিস? এদিক সেদিক তাকালো ফারহা, ভাবুক হয়ে বলল, ভাবছি। ভুরু কুচকে নিল স্নেহা। কি ভাবছিস? ভাবছি লেফটেন্যান্ট কমান্ডারকে কিভাবে বাগে আনা যায়। খিলখিলিয়ে হেসে ফেলল স্নেহা, ব্যঙ্গ করে বলল, ঢঙ্গি, এত ফুটফুটে একটা জামাই পাইছস, এখন ঢং করছস? আমি তোর জায়গায় হলে তো। স্বপ্ন দেখা বন্ধ কর। কথার পিঠে থামিয়ে দিল ফারহা, নাক সিটকায় স্নেহা। আমি ক্রাশ খাইছি জানিস? ডান ভুরু উঁচিয়ে শুধাই ফারহা। কার ওপরে? ওই যে দুলাভাইয়ের ভাই সৌহার্দ্য, ওনার ওপর। আখি পট হতে এই বুঝি মণি জোড়া বেরিয়ে আসবে। থমকে দাঁড়ায় ফারহা, বিস্ময়কর কণ্ঠে শুধোয়, কি? জি। 12 ব্যাটারির স্বর একেবারে। মুখ বাঁকালো স্নেহা, স্থান ত্যাগ করলো ফারহা। নারকেল বাগান থেকে বেরিয়ে এলো। দালানের সামনে আসা মাত্রই দেখলো ভেতরে বৈকুণ্ঠক বসেছে। কুয়া থেকে পানি তুলে পায়ে ঢেলে নিল। জুতো জোড়া খুলে ভেতরে প্রবেশ করে। সিঁড়ি বেয়ে নেমে আসছে তাসফিন। চোখাচোখি হয় দুজনের। তার দেওয়া অলংকারগুলো এখনো পরে আছে ফারহা। খুলতে চেয়েছিল সে, কিন্তু পরক্ষণেই কি একটা ভেবে খুলল না। খাবারের টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছে সুরাইয়া। একটু পরে খেতে বসবে সবাই। ফারহা আসতেই রুবিনা শেখ হাত বাড়িয়ে টেনে নিলেন তার কাছে, পাশে বসিয়ে দিলেন। চঞ্চল ফারহা মুহূর্তের মধ্যে নিজেকে গুটিয়ে নিল। দৃষ্টি এলোমেলো হচ্ছে তার। কেউ বুঝি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভাবনাটুকু সত্যি। তাসফিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারহার দিকে। নিম্নাষ্ঠ কামড়ে হাসল সে। এই মেয়ে যে কি করবে। কাছাকাছি এসো সুখ, তোমাকে কাঁদানোর দায়িত্বটা তো না হয় আমিই নিলাম। ধীরে ধীরে নিচে নেমে এলো তাসফিন। সামনাসামনি বসলো সোফার। রুবিনা শেখ এবং রিজওয়ান শেখ তাসফিনকে নিয়ে এখানেই আছে। বউ না নিয়ে তো তাসফিন শেখ যাবে না। আরিফা আহমেদ বেশ ঘাড় তেড়া, তিনিও মেয়ে দেবেন না। চাপা এক অভিমান জামাইয়ের প্রতি। তা বেশ ভালোই ধরতে পেরেছে তাসফিন। অবশ্য ঠিকই আছে, তিনি ভুল কিছু করছেন না। এটা যদি তার বোনের ক্ষেত্রে হতো, তাহলে তাহলে তাসফিন তাহলে ডিরেক্ট শুট করত। শায়লা আহমেদ বেরিয়ে এলেন, সবাইকে তাড়া দিল, চলে আসুন সবাই খাবার খেতে। একে একে সবাই টেবিলের দিকে এগিয়ে গেল। তাসফিনের ইচ্ছে নেই খাওয়ার, তবে আপাতত বউ যখন এখানে আছে, তাকেও তো থাকতে হবে। ফারহা দোতলার দিকে পা বাড়ালো। রুবিনা শেখ তৎক্ষণাৎই বলে ওঠে, তুই খাবি না ফারহা? থামতে হলো ফারহাকে। এক পলক দেখলো তাসফিনের দিকে। সুচালো চোখে তাকিয়ে আছে তার পানে। ফাঁকা ঢোক গিলল সে। আপনারা খেয়ে নিন, আমি পরে খেয়ে নেব। শাইলা এগিয়ে এসে হাত ধরলো ফারহার। ও মা, ভদ্রকন্যা হলি কবে থেকে? আগে তো রান্না হওয়ার আগেই টেবিলে বসে বাচ্চাদের মতো করে চেঁচিয়ে উঠতি, খাবার দাও খাবার দাও বলে। সহসা হেসে ফেলল তাসফিন। চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারহার। এভাবে তার প্রেস্টিজ পাঞ্চার করে দিল চাচি। আরিফা হেসে প্লেটে খাবার দিতে দিতে বলেন, চলে আয়, একসাথে খেয়ে নিবি। ফারহা আর দ্বিমত করল না, চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসলো। তার পাশেই বসেছে স্নেহা। বাইরে থেকে এসেই খেতে বসে গেছে। তাহাকে কেউ নিমন্ত্রণ করতে হয় না। খেতে বসেও বিপাকে পড়েছে ফারহা। বসেছে তো বসেছে তাসফিনের সামনাসামনি। দুজনেই দুই দিকে বসেছে। তাসফিনের পাশেই বসেছে আরিফা আহমেদ, ওনার পাশে সাজ্জাদুল আহমেদ। তাসফিন চামচ নাড়াতে নাড়াতে ফিসফিসিয়ে বলল, বউটাকে দিয়ে দিন না আম্মু। প্রথমবার আম্মু বলে ডাকলো তাসফিন। আরিফা আহমেদ এক পলকের জন্য থমকে গেলেন। পরেক্ষণে কপালে ভাঁজ করে একই সুরে ফিসফিসিয়ে বলল, ফেলে যাওয়ার সময় মনে ছিল না? ডান ভুরু কুঁচকে নিল তাসফিন। মেজাজ হারাতে চায় না সে, কিন্তু কিছু করার নেই। আপাতত বউটা নিতে হবে তাকে।
তখন কি জানতাম আমার বউটা এতটা ফুটফুটে। অধরে কিঞ্চিত ফাঁক হয়ে গেল আরিফা আহমেদ। ফারহা ফুটফুটে? মানুষ বলে তোমাদের বাচ্চা ফুটফুটে, অথচ তাসফিন বলছে বউ তার ফুটফুটে। চুপ করে খেয়ে নাও বেহায়া ছেলে। গাম্ভীর্য ভাব টেনে নিল মুখপানে তাসফিন। পাক্কা হুমকি দিয়ে বলো, বউ তো আমি নিয়েই যাব, দেখে নিবেন। অগোচরে হাসলো আরিফা আহমেদ। বেশ মজা পেয়েছেন তিনি। ছোট ছোট লোকমা পুরে নিচ্ছে ফারহা। আপাতত ঝটপট খেয়ে উঠতে হবে তাকে। পায়ে পাঞ্চ উষ্ণ সোয়াপে আটকে ওঠে ফারহা। সহসা দৃষ্টি ফেলল নিচের টেবিলের দিকে। তাসফিনের ফর্সা পা দুটো ছুঁয়ে দিচ্ছে তার পা। ক্ষণিকের জন্য থমকে যায় সে। কি করছে কি এই লোকটা? লোকটা তো ভারী অসভ্য দেখা যায়। অস্বস্তিতে পড়ে গেল ফারহা। হাঁসফাঁস লাগছে তার। চটজলদি খাবার শেষ করতে লাগলো ফারহা, অথচ ওই দিকে সর্বাঙ্গ অসাড় হয়ে আসছে তার। তাসফিনের স্পর্শগুলো গভীর হচ্ছে, গলা শুকিয়ে কাঠ হচ্ছে ফারহার। গোধূলির সন্ধ্যা, অত্যন্ত সুন্দর সময়, যখন দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে এবং রাতের আঁধার শুরু হচ্ছে। সূর্য যখন হালকা লাল রঙের আকাশে ডুবে যায়, তখন বাতাসে এক প্রশান্তি অনুভূত হয়। অনেক সময় মৃদু বাতাস বয়ে যায়, যা শরীরকে শীতল করে তোলে। আকাশে কিছু কিছু মেঘ থাকতে পারে যেগুলি সূর্যের শেষ রশ্মিগুলোর সাথে মিশে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করতে ব্যস্ত। সন্ধ্যার আলোতে শহরের দৃশ্যও এক অনন্য অন্যরকম লাগে। রাস্তার লাইটগুলো জ্বলে উঠল। বারান্দায় বসে আছে বাকিরা। সৌহার্দ্য আজ বেরিয়েছে বাড়ির উদ্দেশ্যে। রুবিনা শেখের আদেশে নূপুর ঝুমুর দুজনকে নিয়ে আসবে। এদিকে মাহিরের জন্য মনটা টানছে তার। ছেলেটা ফোন দিয়ে শুধু নানি নানি বলে মুখে ফেনা তুলে ফেলল রীতিমতো একেবারে। মাদুর পেতে বসে আছে সবাই। আড্ডায় জমে উঠেছে সন্ধ্যাটা। আড়ালে দাঁড়িয়ে আছে ফারহা। ওখানে যাওয়া মানেই বিপদ। নামাজ শেষ করে নিজের ঘরেই রইল সে। বই খাতা উল্টে পাল্টে দেখছে। এমনিতেও পড়াশোনা করতে ভালো লাগে না তার, অথচ পড়া ছাড়া যাবে না। এই যে দুদিন ছুটি নিচ্ছিল, কিন্তু আজ পড়তে বসতেই হয়েছে জোরপূর্বক। বইয়ে মন নেই তার। বারবার তাসফিনের দৃষ্টি স্বচ্ছ পানির মতো ভেসে উঠছে ওর মানসপটে। উফ ফারহা, এত ভাবিস না তুই। বই উল্টে পাল্টে দেখতে দেখতে চোখ লেগে এলো তার। টেবিলের ওপরে মাথাটা রেখেই চোখ বুজল। মেদহীন ওদরে বলিষ্ঠ হাতের স্পর্শে সর্বাঙ্গ কেঁপে উঠল কিঞ্চিত। মস্তিষ্ক সজাগ হয় তৎক্ষণাৎ। উঠে গিয়ে বুঝতে পারল কেউ একজন ঝুঁকে আছে তার দিকে। মানুষটাকে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। নামটি স্মরণে আসতেই আঁতকে উঠল সে। লজ্জায় জর্জরিত হলো তার হৃদয়।